সেটা হচ্ছে প্রেসিডেন্ট রিগান, যিনি 80-র দশকে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি একবার আন্ডার গ্রেড স্টুডেন্টদের সাথে দেখা করেছিলেন। কিছু আন্ডার গ্রেড স্টুডেন্টকে উনি হোয়াইট হাউসে দাওয়াত দিয়েছিলেন। কথা প্রসঙ্গে একজন আন্ডার গ্রেড স্টুডেন্ট দাঁড়িয়ে বলল যে, মিস্টার প্রেসিডেন্ট, আওয়ার জেনারেশন ইজ স্মার্টার দেন ইয়োর জেনারেশন। তখন রেগান বললেন যে হাও? তখন সেই শিক্ষার্থী উত্তর দিলেন, আমাদের জেনারেশনের সময় কমিউনিকেশন সিস্টেম অনেক ভালো, টেলিফোনে যে কারোর সাথে আমরা পৃথিবীর কথা বলতে পারি, আপনাদের সময় আপনারা পারতেন না। আমাদের সময় ইন্টার কন্টিনেন্ট যে যোগাযোগ ব্যবস্থা, এরোপ্লেন খুবই ভালো, আমরা ইচ্ছে করলেই 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমরা 8 থেকে 9 ঘন্টার মধ্যে আটলান্টিক পাড়ি দিয়ে আমরা ইউরোপে চলে যেতে পারি। আপনাদের স্টিমারে করে যেতে মাসের পর মাস লাগতো। এমনকি আমাদের সময় এখন বিশাল বিশাল মেইন ফ্রেম কম্পিউটারগুলো পার্সোনাল কম্পিউটার হয়ে আমাদের টেবিলে জায়গায় করে নেওয়া শুরু করেছে। আপনাদের সময় এগুলো তো কিছুই ছিল না। সো ডেফিনেটলি আওয়ার জেনারেশন ইজ স্মার্টার দেন ইয়োর্স। তখন প্রেসিডেন্ট রিগান হেসে উত্তর দিয়েছিলেন, ইয়েস, বাট আওয়ার জেনারেশন হ্যাজ ইনভেন্টেড অল দিস থিংস। তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। অবশ্যই বর্তমান জেনারেশন স্মার্ট, কিন্তু আগের জেনারেশনও স্মার্ট কম ছিল না। দুটোর মধ্যে সমন্বয় ঘটানোটা এপিজে কালাম খুব পছন্দ করতেন। অন্ততপক্ষে তার বইগুলো পড়ে, তার সম্পর্কে বইগুলো পড়ে এবং তার বইগুলো পড়ে আমার এটি মনে হয়েছে। যেমন এই সৃজন পালের সাথে উনি যৌথভাবে কয়েকটি বই লিখেছেন। 21 বছরের একজন ছেলে, আর ওদিকে 70+ একজন অতি প্রাজ্ঞ জ্ঞানী মানুষ। তিনি কিন্তু ওনার সাথে কিন্তু কো অথর হিসেবে বই লিখতে দ্বিধা করেন, দেখা করতেই পারার কথা। হ্যাঁ, উনি কিন্তু ওনার সাথে কো অথর হিসেবে বই লিখেছেন, কারণ উনি বলতেন যে না, ইয়াং পিপলের আইডিয়া অনেক বেশি ভালো আইডিয়া জেনারেট করতে পারে। এই কারণে উনি সবসময় ইয়াংদের কাছে ছুটে যেতেন, তাদের সাথে কথা বলতে এবং তাদের কাছ থেকে আইডিয়া নিতে। ওকে, সো প্রথম যেটা লেসন গেল ইয়াংদেরকে নিয়ে। সো আমি বলেছিলাম যে কয়েকটা যদি আপনি আইডিয়া শেয়ার করেন। নেক্সট কোনটা? আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, উনি তরুণদেরকে সবসময় জিজ্ঞেস করতেন যে তুমি একটা কথা সবসময় লিখবে একটা নোটবুকে, সেটা হচ্ছে হোয়াট উইল আই বি রিমেম্বার্ড ফর? আমার কোন কাজটির জন্য মানুষ আমাকে স্মরণ করবে। এবং উনি যখন কোথাও কোথাও বিভিন্ন জায়গায় যখন লেকচার দিতে যেতেন, তখন উনি এই কোশ্চেনটি বোর্ডে লিখে ওদের কাছে সেখানে অনেকগুলো অপশন দিতেন। হ্যাঁ, আই শ্যাল বি রিমেম্বার্ড ফর combating different social inequalities. I shall be remembered for my contribution to environmental security. I shall be remembered for starting a big startup. এভাবে অনেকগুলো অপশন দিতেন। I shall be remembered for loving my family, এরকম অনেকগুলো। এবং বলতে যে দেখো এরকম অনেকগুলো কোশ্চেন দিলাম, একটা কোশ্চেন অনেকগুলো অ্যান্সার দিলাম, এর মধ্যে তুমি একটা সিলেক্ট করো, তুমি তোমার মতো সিলেক্ট করো। তার মানে তোমার জীবনের লক্ষ্য হবে যে অন্ততপক্ষে একটি কারণ ঠিক করা, যে কারণটির জন্য তুমি মরে যাওয়ার পর মানুষ তোমাকে স্মরণ করবে, এবং সেটিকে কাজে পরিণত করে তারপরে পৃথিবী থেকে বিদায় নেওয়া। তুমি যদি পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য মানুষ তোমাকে মনে রাখুক চাও, তবে সেখানে অবদান রাখো। তুমি যদি মনে করো যে একটা স্টার্ট আপকে তৈরি করে দিয়ে তুমি অনেক মানুষের কর্মসংস্থান করার জন্য তোমাকে স্মরণ করা হোক এটা চাও, সেটা শুরু করো। তুমি যদি মনে করো যে না, তুমি তোমার অনেক স্যাক্রিফাইস করে তুমি ফ্যামিলির অন্য মেম্বারদেরকে এস্টাবলিশ করে দেবে নিজে স্যাক্রিফাইস করে, তবে সেটা করো। কিছু না কিছু প্রত্যেকটা ইয়াং মানুষকে করতে হবে, যেটার জন্যে তিনি চলে যাওয়ার পরে মানুষ থেকে স্মরণ করবে। এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, এখানে একটা ডাইলেমা যদি আমি প্রশ্ন রাখি, যে মানুষ ধরেন স্মরণ করলো না বা মানুষ জানলই না, তাহলে কি আমার কাজ করার মোটিভেশন থাকবে না? অবশ্যই থাকবে। এটা হচ্ছে আপনার অবশ্যই থাকবে, এবং পৃথিবীর অনেক মানুষ আছেন যারা মানুষ মনে রাখার দিকে। আমি যে কারণে প্রশ্নটা করলাম, সে কারণে হয় কি একটা শো অফ টেন্ডেন্সি মানুষের কাজ করতে পারে না, যে ভাই মানুষকে তো স্মরণে রাখতে হবে আমাকে, সো মানুষ না জানলে
আমাকে স্মরণ রাখবে কিভাবে? না, তোয়াক্কা না করে তো অনেকে, এটা তোয়াক্কা না করে তো অনেকে করে, কিন্তু এপিজে কালামের এই ফিলোসফির পিছনে একটা কারণ ছিল। সেটা হচ্ছে উনি কিন্তু এটা দিয়ে এটা বোঝান নাই যে পুরো পৃথিবী আমাকে মনে রাখবে, যে আমার লিগেসিটা কি, নিজের আসলে এটা এক ধরনের নিজের আত্মতৃপ্তি। আমাকে অ্যাটলিস্ট এই আমি যাতে একটা ভালো কাজ যদি করি, আমি যদি পরিবেশ রক্ষার জন্য যুদ্ধ করি, আমি যদি মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য যুদ্ধ করি, আমি যদি একটা লাইব্রেরি গড়ে দিয়ে যদি মানুষকে জ্ঞানের জগতে ফিরিয়ে আনার চেষ্টা করি, অন্ততপক্ষে এটার জন্য আমাকে মানুষ মনে রাখবে। এটা যদি আমি নিজের মধ্যে তৈরি করতে পারি, মানুষ মনে বা রাখুক বা না রাখুক, আমার দ্বারা কিন্তু কিছু ভালো কাজ করা সম্ভব, এবং আমার দ্বারা খারাপ কাজ করা অসম্ভব। কারণ তখন আমার মনে পড়বে আমার তো একটা, আমি তো চাই যে মানুষ আমাকে একটা ভালো কাজের জন্য মনে রাখে। চিন্তা যে কারণ রিসেন্টলি এই টেন্ডেন্সিটা বেশি দেখার কারণে যে ওটার সাথে আসলে এটা ঠিক মেলাবেন না, এটা আসলে অনেকটা মোটিভেশন। আমি সেটা তো বুঝতে পেরেছি, মানে স্পিরিটটা। রেদার আমি ধরেন যদি এইভাবে কোশ্চেনটা আমি নিজের জন্য সেট করতাম যে আমি কোন কাজ করলে মরে যাওয়ার সময় আমি খুব শান্তি পাবো, অনেকটা এটা সেটাই, অনেকটা এটাই। কিন্তু ওইখানে মানুষ মনে রাখবে এই টার্মটার কারণে অনেকের ওই ফোকাসটা মূল এসেন্স থেকে ওখানে চলে যায় কিনা, সেজন্য আসলে ওইটাই এখানে, এখানে উনি ওটাই বোঝাতে চেয়েছেন, মানুষ আমাকে কোন কাজের জন্য মনে রাখবে, এটা নিজের মানসিক শান্তির জন্য। এটা আসলে খুব একটা শো অফের জন্য না, ওই ক্লারিফিকেশনের জন্য কোশ্চেনটা করলাম। তো তারুণ্য থেকে আমরা এখন নেক্সট টপিকে যদি যাই, যে এপিজে আব্দুল কালামের যে বেসিক ইয়েগুলো আছে, তার কি নাম বলে মূল ধারণাগুলো যেটা আমরা এই বই থেকে পেতে পারি, সো আর কি কি আইডিয়া আমরা এখান থেকে পেতে পারি? যেমন আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওনার বিনয়। জি, একটা বিনয়ের একটা উদাহরণ দেই। উনি ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে এসেছিলেন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসাবে। উনি ওখানে একটা কোর্স করাবেন বেশ কয়েক মাসে। তো উনি যেদিন আসবেন সেদিন এই লেখকের এই লেখক, কারণ উনি তাদের ক্লাসেই পড়ানোর কথা ছিল, লেখক এবং তার যিনি অনুষদ্দিন এপিজে কালামকে এয়ারপোর্টে রিসিভ করলেন। কথা ছিল আহমেদাবাদ এয়ারপোর্টে পাশে একটা সরকারি রেস্ট হাউস আছে, প্রথম রাতটা যেহেতু উনি জার্নি করে আসবেন সেখানে উনি থাকবেন, কারণ এই আহমেদাবাদ ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ক্যাম্পাসটা প্রায় 1 ঘন্টা জার্নি ছিল। উনি বয়স্ক মানুষ, চিন্তা করলেন যে এখানে এসে 5-10 মিনিট লাগবে, এখানে উনি রাতে থাকবেন, পরদিন উনি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যাবেন, IIM এতে যাবেন। ইন দি মিন টাইম রাতে এসে IIM এর ডিরেক্টর সমীর বড়ুয়া তার সাথে দেখা করবেন, কার্টেসি কল দেবেন। যখন এপিজে কালাম এসে পৌঁছালেন তখন তাকে বলা হলো যে স্যার আমরা পাশে একটা সরকারি রেস্ট হাউস আপনার জন্য ব্যবস্থা করেছি, এখানে থাকবেন, আমাদের ডিরেক্টর সাহেব এসে আপনার সাথে দেখা করবেন। তখন উনি বললেন যে না, আমি সরাসরি ক্যাম্পাসে যাব, ডিরেক্টরকে দয়া করে বলুন ওখানে অপেক্ষা করতে। উনি কিন্তু কোনো কথা না শুনে 1 ঘন্টা জার্নি করে ওখানে আসলেন। আসার পরে ডিরেক্টর, যেহেতু উনি এক বয়োজ্যেষ্ঠ, তারপরে সাবেক রাষ্ট্রপতি, ইন্ডিয়ান যে মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যদি বলেন সেখানেও তার অবস্থান অনেক উপরে, আবার ইন্ডিয়ার অত্যন্ত সবচেয়ে বড় কথা উনি ভারতরত্ন সর্বোচ্চ পদক পান, তারপরে তার তো বিশাল খ্যাতি। উনি খুব লজ্জিত মুখে বললেন যে, ডক্টর সমীর বড়ুয়া বললেন যে স্যার আমি তো আপনাকে ওখানে দেখতে যেতাম, আপনি এলেন কেন? তখন এপিজে কালাম বললেন যে দেখুন, ফ্রম টুডে আমি কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আপনি আমার ডিরেক্টর, এই ক্যাম্পাসে যতদিন আমি কাজ করব ততদিন আপনি আমার হায়ার অথরিটি। নিয়ম হচ্ছে হায়ার অথরিটি তার অধস্তন অথরিটিকে দেখতে যায় না, তাই আমি এসেছি আপনার সাথে দেখা করতে। এটা কি বিশাল একটা বিনয় না, যে উনি তো সারা ইন্ডিয়াতে উনি সর্বজন শ্রদ্ধেয়, ওনাকে বলা হতো পিপলস প্রেসিডেন্ট। এটাও এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে। তারপর ওনার কাছে যত ধরনের মানুষ, যেমন আরেকবার দেখা গেল যে উনি একটা প্রচন্ড একটা ইয়েতে মানে ইয়াংদের সাথে বিশাল একটা প্রোগ্রামে ব্যস্ত কথা বলছেন, এমন সময় একজন মহিলা অনেক দূর থেকে খুব সাধারণ পোশাকে একটা এগিয়ে এসে বলছে কালাম সাহেবের সাথে দেখা করবো। তার কোলে একটা পূর্ণবয়স্ক শিশু, প্রায় 16-17 বছর, তার পোলিও আক্রান্ত, তার শরীরে পোলিও আক্রান্ত বলে মা তাকে কষ্ট করে আনছে।
যখন সিকিউরিটি থামিয়ে দিচ্ছে তখন এপিজে কালাম কিন্তু বক্তৃতা বন্ধ করে নেমে সেই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন যে মাইজি আপনি কেন এসছেন? সেই মহিলা বললেন যে আমার ছেলেটি হাঁটতে পারে না, কিন্তু সে আপনাকে কিছু কথা বলতে চায়। তখন এপিজে কালাম বললেন যে বলো। সেই ছেলেটি বলল আমি হাঁটতে পারি না, কিন্তু আমি একদিন দাবার গ্র্যান্ড মাস্টার হব। আমি আমার এই স্বপ্নের কথাটুকু আপনাকে বলতে এসেছি। এপিজে কালাম সেই মহিলাকে নিজে এগিয়ে দিলেন। একজন অত্যন্ত সাধারণ গ্রামের মহিলা, তাকে ভারতের একজন সাবেক রাষ্ট্রপতি, ভারত রত্ন, ভারতের যত ধরনের মহাকাশ সংক্রান্ত প্রোগ্রাম আছে সবগুলোর উনি প্রধান ছিলেন, তিনি স্টেজ থেকে নেমে এসে এত সম্মান দেখাচ্ছেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো তার কাছ থেকে আমাদের শেখার আছে। এবং তার বাসায় যিনিই যেতেন তাকেই তিনি কিন্তু দোরগোড়া পর্যন্ত এসে বিদায় দিতেন। তো তার বিনয়ের এই যে তার যে অভ্যাসটা, এটা নিয়ে আমি আর একটু করতে চাই। প্রথমত এটার সাথে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটাও একটু যোগ করতে চাই। আমি লিডারশিপ নিয়ে যখন ঘাটাঘাটি করেছি, বিশেষ করে জন সি ম্যাক্সওয়েলের ওই যে লেভেল 5 লিডারশিপস, মানে লিডারদের এরকম 5টা স্তর চিন্তা করা হয়। লেভেল 5 মানে সর্বোচ্চ লিডার্স। তো যে গবেষণাগুলো হয়েছে লেভেল 5 লিডার্সদের মধ্যে কমন কি, কারণ এক একজনের তো লিডারশিপ স্টাইল ডিফারেন্ট, এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য, বাট হোয়াট আর দ্য কমন ট্রেটস যেটা তাদেরকে ওরকম বড় লিডার বানায়? খুব ইন্টারেস্টিংলি সবচেয়ে কমন ট্রেট ছিল বিনয়। আমি যখন এটা প্রথম পড়ি বেশ কয়েক বছর আগে, আমি খুব সারপ্রাইজড হই, কারণ লিডার শব্দটার সাথে ইন জেনারেল আমরা বিনয় শব্দটাকে চিন্তা করি না। লিডার মানে একটু টাফ হবে, এই হবে সেই হবে। আর বিনয় বলতে আমরা মনে করি একটু মিনমিন করে কথা বলবে, নিচু হয়ে কুজো হয়ে থাকবে, এরকম একটা জিনিস আমরা মনে করি। যে এপিজে আব্দুল কালাম কিন্তু লেভেল 5 লিডার্সের মধ্যেই পড়েন, এবং সেটা খুব কমন ভাবে ওই থিওরির সাথে মিলে যায় তার বিনয়। বাট লট অফ পিপল যেটা নিয়ে কনফিউজড থাকেন, তারা মনে করেন যে বিনয় তো মানে ভাই কথা বলতে হবে মিনমিন করে, কাউকে অর্ডার ঠিক মতো দেওয়া যাবে না, সো বিনয়ী হলে আমি লিডার আবার কিভাবে হব? তো এই জায়গাটা এই বইয়ের আন্ডারস্ট্যান্ডিং থেকে হোক অথবা ওনার সম্পর্কে যা আপনি পড়েছেন সেখান থেকে আপনার কি মনে হয় যে ওখানকার আসলে কি মূল রহস্যটা কি? দেখুন, উনি ব্যক্তি জীবনে খুবই বিনয়ী ছিলেন, কিন্তু সেই মানুষটি কিন্তু আবার খুবই কঠিন ছিলেন। আমরা একটা জিনিস ভুল ভাবি, যেটা আপনি বললেন যে বিনয়ী মানুষ মানে খুব নরম টাইপের হন, লুতুর পুতুর টাইপের হন, তারা যে যেটা বলে সেটা মেনে নেন। কিন্তু বিনয়ী মানুষ কিন্তু নীতিতে অবিচল থাকতে পারেন, এরকম অনেক উদাহরণ আছে। আমি বিনয়ী তার মানে এই না যে আমার কাছে কেউ একটা অন্যায় সুবিধা চাইলো আমি সাথে সাথে খুব ভদ্রতা করে তা দিয়ে দিলাম, তা না। কিন্তু এপিজে কালাম ব্যক্তি জীবনে তার নীতির সাথে কোনোদিন আপোষ করেননি। তিনি এমনকি ইন্ডিয়ান প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি কোনোদিন আপোষ করেননি। তিনি কত কত ছোট ব্যাপারে কত কঠিন ছিলেন। ছোট্ট একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার পর তাকে যখন প্রথম বলা হলো, তখন বলা হলো যে স্যার আপনাকে তো একটু পরে প্রধানমন্ত্রী ফোন করবেন, আপনাকে প্রেসিডেন্ট হওয়ার জন্যে তৈরি থাকতে বলা হয়েছে, আপনি কি তৈরি? এপিজে কালামের একটি বৈশিষ্ট্য ছিল, উনি কখনোই বলতেন না আই এম আনপ্রিপেয়ার্ড। সারা জীবন একদম ছোটবেলা থেকে আপনি যখনই বলতেন যে কালাম আর ইউ রেডি, উনি আই এম রেডি।